আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমাদের চলতরিতের চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স এবং বিভব পার্থক্য এই দুইটা জিনিস সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসটা তুমি যদি ভালো করে দেখো তাহলে আজকের পর থেকে তুমি তুল্য সার্কিটের যেই সমস্ত ম্যাথ আছে বা তুল্য সার্কিটে যা কিছু আছে এইগুলো সলভ করে তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। তাই আজকের ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখো। দেখো, অনেক এই তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর পোটেনশিয়াল ডিফারেন্স দুইজনের এককই কিন্তু ভোল্ট। দুইজনের এককই কি? ভোল্ট। তাই অনেক সময় আমরা কিন্তু গুলায় ফেলি যে কোনটা তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্যের মধ্যে আসলে পার্থক্য কি। একটা বেসিক একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুল্য সার্কিট তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। তো চলো প্রথমে আমরা এই মূল পার্থক্যটা বোঝার চেষ্টা করি, তারপর আমরা সমীকরণে যাব বা সূত্রে যাব। দেখো, পার্থক্যটা বোঝানোর জন্য তোমাদেরকে পার্থক্যটা খুব সহজে বোঝানোর জন্য এখানে আমি দুইটা সার্কিট নিয়ে এসেছি। একটা হচ্ছে এই যে কারেন্টের সার্কিট, আরেকটা হচ্ছে ওয়াটার সার্কিট মানে পানির সার্কিট। ঠিক আছে, এখানে একটু খেয়াল করো এই ওয়াটার সার্কিটে কি কি আছে। ওয়াটার সার্কিটে হচ্ছে একটা পাম্প আছে আর একটা হচ্ছে ওয়াটার হুইল আছে। হ্যাঁ, যেটা এই যে পানির যে হচ্ছে পাইপ, এই পাইপের সাথে সংযুক্ত। আর এই যে কারেন্টের সার্কিট এখানে দেখতেই পাচ্ছি একটা ব্যাটারি হচ্ছে উৎস হিসাবে আছে আর এখানে একটা রেজিস্টর আছে। ঠিক আছে, এখানে রেজিস্টর না থেকে এখানে থাকতে পারতো, অন্যান্য বৈদ্যুতিক উপাদান থাকতে পারতো, যেমন ফ্যান থাকতে পারতো, লাইট থাকতে পারতো। ঠিক আছে, তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই দুইটা সার্কিটের এই যে ব্যাটারিটা কি আমরা জানি, ব্যাটারিটা হচ্ছে তড়িতের উৎস, তাই না? এই সার্কিটের হচ্ছে তড়িতের উৎস। ঠিক একই ভাবে আমরা যদি এই সার্কিটে ওয়াটার সার্কিটে পানির উৎস হচ্ছে পাম্প, তাই না? তো এই পাম্পের সাথে ব্যাটারির একটা তুলনা করতে পারি। পাম্পের সাথে কিসের তুলনা করতে পারি? পাম্পের সাথে ব্যাটারির তুলনা করতে পারি। যে এখানে পাম্পও হচ্ছে একটা উৎস, আবার ব্যাটারিও হচ্ছে কি একটা উৎস। ঠিক আছে, এটা হচ্ছে কারেন্টের উৎস, এটা হচ্ছে পানির উৎস। আর এই যে রেজিস্টর, এই রেজিস্টরের সাথে এখানকার এই ওয়াটার হুইলের তুলনা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, যেমন এই বা এখানে রেজিস্টর না থেকে কিন্তু অন্যান্য বৈদ্যুতিক উপাদান যেমন লাইট থাকতে পারতো। যদি লাইট থাকতো তাহলে কি হইতো? কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এই লাইটটা জ্বলে উঠতো, তাই না? কিংবা হচ্ছে গিয়ে ফ্যান থাকলে ফ্যানটা চালু হয়ে যাইতো, তাই তো? তো এখন দেখো, এই যে বিদ্যুৎটা ফ্লো হওয়ার ফলে এই বৈদ্যুতিক উপাদানটা কি হচ্ছে? সচল হচ্ছে। ঠিক একই ভাবে এইখান থেকে পানির ফ্লো হওয়ার ফলে মানে পাম্পটা চালু করার ফলে পানির ফ্লো হচ্ছে, যার ফলে এই যে ওয়াটার হুইল মানে এই যে পানির যে চাকাটাই পানি এসে কি করবে? এই চাকার উপরে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে এই চাকাটা ঘুরতে শুরু করবে। ঘোরার পরে পানিটা আবার এই পাইপ দিয়ে কি আসবে? ফেরত আসবে। বুঝতে পারছি? এখন একটা জিনিস খেয়াল করো, এই যে পানি এই দুইটা উৎস, এই উৎসের কিন্তু একটা নিজস্ব শক্তি আছে। উৎসের একটা নির্দিষ্ট পরিমাণ কি থাকে? শক্তি থাকে। ওই শক্তি দিয়ে সে এই পানি উত্তোলন করে অথবা ওই শক্তি দিয়ে সেইখানে বিদ্যুৎটা সাপ্লাই দেয়, তাই না? যেমন কোন একটা ব্যাটারিতে এরকম লেখা থাকে যে এই ব্যাটারির হচ্ছে গিয়ে 1.5 ভোল্ট লেখা থাকে, কিংবা এরকম হচ্ছে 2 ভোল্ট বা এরকম 10 ভোল্ট 20 ভোল্ট এরকম মনে করো ভোল্ট লেখা থাকে, ব্যাটারির গায়ে লেখা থাকে। ঠিক একই ভাবে ওয়াটার পাম্পে কি লেখা থাকে? যে 2 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ার এরকম লেখা থাকে, তাই না? তো এই যে উৎসে যেই ইয়েটা লেখা থাকে, যেই শক্তিটা বা এই হচ্ছে ক্ষমতাটা লেখা থাকে, ওইটা হচ্ছে উৎসের ক্ষমতা বা উৎসের শক্তি। এইটাই হচ্ছে সেই ইলেকট্রোমোটিভ ফোর্স বা ই। তাহলে এই যে উৎস, এই উৎসের নিজস্ব যেই শক্তি সেইটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। একটা কথা মাথায় রাখবা, ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু কোনো হচ্ছে যে বল না। লাস্টে যে ইলেকট্রোমোটিভ ফোর্স, এই যে বল, এই যে ফোর্স মানে যে বল, এখন আবার মনে করিও না যে ফোর্স যেহেতু আছে তার মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি একটা বল না। তড়িৎচালক শক্তি একটা বল না, তড়িৎচালক শক্তি এক ধরনের একটা শক্তি। কি ধরনের শক্তি? দেখো, আমরা যদি একটা একদম তাত্ত্বিক যদি একটা হচ্ছে দিই, থিওরিটিক্যাল যদি একটা সংজ্ঞা দিই, তাহলে সংজ্ঞাটা হইলো কি? যে বর্তনীর কোন একটা বিন্দু থেকে, মনে করো এই একটা বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জ, 1 কুলম্ব ধনাত্মক চার্জ এই সম্পূর্ণ বর্তনীটাকে ঘুরায়ে এই উৎস সহ মানে এই যে উৎসটা আছে, ব্যাটারিটা আছে, এই ব্যাটারি সহ মানে ঘুরাতে হবে। ঘুরিয়ে নিয়ে এসে যদি আমি আবার এই বিন্দুতেই যদি নিয়ে আসতে পারি, তাহলে আমার যতটুক কাজ হবে সেটাই হচ্ছে এই সার্কিটের এই ব্যাটারির তড়িৎচালক শক্তি। বোঝাইতে পারছি? তাহলে যদি কোনো ব্যাটারিতে 1.5 ভোল্ট লেখা থাকে, এই কথার মানে হচ্ছে এই ব্যাটারিটা উৎসের এই সার্কিটের যে কোনো বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে পুরো সার্কিটটা ঘুরিয়ে নিয়ে আসতে, মানে পুরো সার্কিটটা ঘুরিয়ে এই উৎস সহ ঘুরিয়ে আবার ওই বিন্দুতে নিয়ে আসতে তার 1.5 জুল কাজ করতে হবে। কয় জুল কাজ করবে সে?
1.5 জুল, যদি তার ইলেকট্রোমোটিভ ফোর্স কত থাকে, ই থাকে। এই জন্যই তো লেখা হয় যে হচ্ছে যে পুরো সার্কিটটা দেখো, পুরো কিউ, মনে করো যদি 1 কুলম্ব চার্জকে ঘুরাইতে আমি হচ্ছে কাজ করতেছি কি পরিমাণ, এই যে এই যে এখানে কি পরিমাণ কাজ করতে, 1.5 জুল। তাহলে এখন দেখো তো 1 কুলম্ব, মনে করো যে 1 কুলম্ব না, মনে করো কিউ কুলম্ব চার্জ আছে, তো কিউ কুলম্ব চার্জ তুমি যদি পুরো সার্কিটটা ঘুরিয়ে নিয়ে আসতে ডাব্লু পরিমাণ কাজ করো, ডাব্লু জুল কাজ করো, তাহলে 1 কুলম্ব চার্জ পুরো সার্কিট ঘুরে নিয়ে আসতে কতটুকু কাজ করা লাগবে বলো তো? ডাব্লু ভাগ কিউ না, ডাব্লু ভাগ কিউ টু, এই ডাব্লু ভাগ কিউ জুল কাজ করা লাগবে। এই যে 1 কুলম্ব চার্জকে পুরো সার্কিট ঘুরিয়ে নিয়ে আসতে যতটুকু কাজ করা লাগবে সেটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে তুমি ইলেকট্রোমোটিভ ফোর্স ই ইকুয়াল টু কি লিখতে পারবা, ইকুয়াল টু ডাব্লু ভাগ কিউ লিখতে পারবা কিন্তু, তাই না? হ্যাঁ, তাহলে এইটা হইতে পারে। তাহলে এই ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে কি, এই ব্যাটারির গায়ে যেই এনার্জিটা বা যেই শক্তিটা লেখা থাকবে, যেই ভোল্টটা লেখা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এইখানে যেমন হচ্ছে পাম্পের গায়ে যেই ক্ষমতাটা লেখা থাকবে সেইটা হচ্ছে মনে করো ওই ওই যে টোটাল ক্ষমতা আমরা বলে থাকি বা টোটাল শক্তি বলে থাকি, বুঝতে পারছি? তাহলে এখন কথা হলো যে বিভব পার্থক্য কি জিনিস। দেখো একটা জিনিস খেয়াল করো, এইখান থেকে এই যে পানিটা যাচ্ছে, একটা কিন্তু পানি কিন্তু যাচ্ছে, গিয়ে এই পানি কিন্তু এই চাকার উপরে কি করবে, চাপ প্রয়োগ করবে। তো পানি যদি চাকার উপর চাপ প্রয়োগ করে তারপরে কি হবে, এই চাকাটা কিন্তু ঘুরবে, ঘোরার পরে পানিটা কি করবে, এই নল দিয়ে আবার ফেরত আসবে। আচ্ছা একটা জিনিস বলো তো, এই চাকাটাকে ঘোরানোর পর পানির এইখানে যেই গতিটা ছিল এই পাশে আসার পরে সে কি একই গতি থাকবে, মানে পানির যে চাপটা ছিল ওই চাপ কি একই পরিমাণ থাকবে? থাকবে না। পানির কিছু পরিমাণ চাপ কি হবে, কিছু পরিমাণ চাপ হ্রাস পাবে বা হারাইয়ে যাবে, তাই না? বা খরচ হয়ে যাবে। ওই যে যতটুকু পরিমাণ পানির চাপ হ্রাস পেয়ে যাবে বা খরচ হয়ে যাবে, ওইটাই হচ্ছে মনে করো যে এই এই সার্কিটের মনে করো যে সেই বিভব পার্থক্য, মানে ওই সার্কিটের মনে করো যে প্রান্তীয় বিভব, মানে এখানে কিছু পরিমাণ শক্তি যে হারাই যাচ্ছে। তো তাহলে দেখো তো এই যে এই পয়েন্ট, মানে পাম্পের আগের পয়েন্ট আর পাম্পের পরের পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে একটা চাপের কি হচ্ছে, পার্থক্য হচ্ছে না? চাপের কিন্তু একটা পার্থক্য হচ্ছে। এই যে যতটুক চাপের পার্থক্য হচ্ছে ততটুক চাপ কি যাচ্ছে, হারাইয়ে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে না, বা নষ্ট হয়ে যাচ্ছে বা খরচ হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক একই ভাবে যখন কারেন্ট এইভাবে গিয়ে কোনো বৈদ্যুতিক উপাদানের ভিতর দিয়ে কারেন্ট যাবে, তখন সে এই যে ইলেকট্রোমোটিভ ফোর্সের যতটুকু এনার্জি ছিল সেই এনার্জির কিছু এনার্জি এর মধ্যে হারায় ফেলবে। এই সেই শক্তির কিছু শক্তি এইখানে কি করবে, এইখানে হারাই ফেলবে। যদি এইখানে কিছু শক্তি হারাই ফেলে তাহলে এই পাশে আসার পরে তার শক্তি কি হয়ে যাবে, কিছু কমে যাবে না? তার মানে এই যে বৈদ্যুতিক যে যন্ত্র বা উপাদান এর এই পাশে এই বিন্দুতে যত শক্তি ছিল, এই যন্ত্রটা পার হওয়ার পরের বিন্দুতে কিন্তু শক্তি ততটুকু থাকবে না, কিন্তু কিছু হারাই যাবে বা খরচ হয়ে যাবে। এই যে কতটুকু খরচ হয়ে যাচ্ছে এইটুকু কি এই দুই প্রান্তের কি পার্থক্য না, খরচের পার্থক্য না? এই যে শক্তির যে খরচের পার্থক্য এই দুইটা পয়েন্টের মধ্যে, এইটাই হচ্ছে এই যন্ত্রের জন্য বা এই উপাদানের জন্য ওই দুই বিন্দুর বিভবের পার্থক্য। বুঝাইতে পারছি? ঠিক একই ভাবে এই জায়গায় যদি আরো রেজিস্টর থাকতো বা আরো রোধ থাকতো বা আরো থাকতো, লাইট থাকতো, আরো ফ্যান থাকতো, তাহলে প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু শক্তি হচ্ছে গিয়ে হারাই যাইতো, ক্ষয় হয়ে যাইতো। ওই প্রত্যেকটার শক্তি হচ্ছে আলাদা আলাদা তার বিভব পার্থক্য, মানে যতটুকু যতটুকু তার মধ্যে হারাচ্ছে সেটা হচ্ছে তার বিভব পার্থক্য। বুঝাইতে পারছি? যেমন মনে করো যে এইখান থেকে সে 1.5 ভোল্ট নিয়ে বের হচ্ছে, 1.5 ভোল্ট নিয়ে বের হয়ে এইখানে গিয়ে এর ভিতরে গিয়ে দেখা গেল এই পাশ আসার পরে তার ভোল্ট হয়ে গেছে হাফ ভোল্ট। কত ভোল্ট? হাফ ভোল্ট। তার মানে কি 1 ভোল্ট এইখানে হারাই গেছে। যদি 1 ভোল্ট হারাই যায় তাহলে বুঝতে হবে ওই 1 ভোল্ট হচ্ছে এই রেজিস্টরের দুই প্রান্তের বিভব পার্থক্য। বুঝাইতে পারছি? এই যে একটা জিনিস কথা মাথায় রাখবা, তাহলে বিভব পার্থক্য হচ্ছে সার্কিটের বাইরে যে সমস্ত যন্ত্রপাতি থাকে তাদের ভিতর যতটুকু করে ভোল্ট হারায় যায় সেটাই হচ্ছে ওই সব যন্ত্রের জন্য কি বিভব পার্থক্য। বুঝাইতে পারছি? আরেকটা কথা সেটা হচ্ছে বিভব পার্থক্য কিন্তু সবসময় কি হবে, এই ইলেকট্রোমোটিভ ফোর্সের থেকে ছোট হবে, কারণ ইলেকট্রোমোটিভ ফোর্স তো টোটাল এনার্জি থেকে কিছু পরিমাণে এখানে নষ্ট হচ্ছে। বুঝাইতে পারছি? আচ্ছা আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা মনে করো যে তোমার কাছে একটা ঠেলা গাড়ি আছে, হ্যাঁ একটা ঠেলা গাড়ি আছে, এই তোমার ভিতরে শক্তি আছে 200 জুল। তো তুমি যদি এই ঠেলা গাড়িটা ঠেলতে থাকো, ঠেলতে ঠেলতে মনে করো 200 মিটার নিয়ে গেলা, তো বলো তো এই যে 200 জুল শক্তি তোমার ভিতর ছিল সেই 200 জুল শক্তি কি একদম আগের মতোই থাকবে না, কিছুটা ক্ষয় হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে। তো কথার কথা ক্ষয় হয়ে যাওয়ার পর দেখা গেল এই বিন্দুতে আসার পর তোমার ভিতরে শক্তি আছে আর 50 জুল। তাহলে বলো তো তোমার ভিতরে শক্তি কতটুকু হারাই গেছে?
150 জুল শক্তি তোমার ভিতর থেকে হারাই গেছে। তার মানে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্টের ভিতর তোমার শক্তি হারাইছে কত? 150 জুল। এই 150 জুল হচ্ছে এই দুই পয়েন্টের হচ্ছে কি শক্তির পার্থক্য। ঠিক একইভাবে বিদ্যুতের ভিতর দিয়ে যাওয়ার ফলে এই বৈদ্যুতিক উপাদানের ভিতর যতটুকু বিভব হারাই ফেলবে সেটা হচ্ছে ওই যন্ত্রের দুই প্রান্তের বিভবের পার্থক্য। ক্লিয়ার? এইখানে একটা কথা মাথায় রাখবা যে এই যে উপাদানের ভিতর, বৈদ্যুতিক উপাদানের ভিতর বা যন্ত্রের ভিতর যতটুকু বিভব হারাই যায়, এইটাকে আরেকটা নাম আছে, সেটা কি? প্রান্তীয় বিভব। এটার আরেকটা নাম আছে, সেটা কি বিভব? প্রান্তীয় বিভব। মানে যতটুকু বিভব এই যন্ত্রের ভিতর হারাই যায় বা উপাদানের ভিতর হারাই যায়, সেটার আরেকটা নাম কি? প্রান্তীয় বিভব। তাহলে ওইটাকে বিভব পার্থক্য বলতে পারো, আবার প্রান্তীয় বিভবও বলতে পারো, যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ভি দিয়ে প্রকাশ করা হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এইটাকে আমি আরেকটা সহজ উদাহরণ দিতে পারি। সেটা কি? মনে করো তুমি বাড়ি থেকে তোমার মানি ব্যাগে 100 টাকা নিয়ে বের হইছো। তাহলে এই 100 টাকা হচ্ছে তোমার মনে করো উৎস, মানে টাকার উৎস। এই 100 টাকাই তোমার কাছে আছে, এটা হচ্ছে তোমার টাকার উৎস। বা বলতে পারো যে এটা তোমার হচ্ছে, এইটাই তোমার শক্তি বা এনার্জি। সেই এই যে 1.5 ভোল্ট যেমন এই ব্যাটারি ছিল, ঠিক একইভাবে তোমার মানি ব্যাগে টাকা আছে, তোমার কাছে টাকা আছে কত? 100 টাকা। তাহলে এইটাই তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হিসাবে ধরতে পারো। এখন তুমি বাইরে গিয়ে একটা দোকান থেকে মনে করো 10 টাকা দিয়ে 2টা সমোসা খাইলা। তার মানে কি? সমোসার দোকানে কিছু টাকা খরচ হয়ে গেল। এই যে সমোসা কিনতে যতটুকু টাকা খরচ হইলো, এটা হচ্ছে সমুচার হচ্ছে ব্যয়িত টাকা, মানে সমুচার খাতে ব্যয়িত টাকা। বা বলতে পারো সমুচার বিভব পার্থক্য কত? 10 টাকা। বুঝাইতে পারছি? তাহলে দেখো তো 10 টাকা খরচ হওয়ার পর তোমার কাছে থাকে কত? 90। তাহলে হোটেল থেকে তুমি পার হয়ে চলে গেলা, এদের হোটেলে যাওয়ার আগে তোমার কাছে ছিল 100, হোটেল থেকে বের হওয়ার পর তোমার কাছে আছে 90। তাহলে বলো তো যে এই দুই পয়েন্টের ভিতর তোমার হচ্ছে টাকার পার্থক্য কত? 10 টাকা। ঠিক একইভাবে এইভাবে এই যে এর ভিতর থেকে ভোল্ট যাচ্ছে, এখানে 1 ভোল্ট হারাই যাচ্ছে, এই পাশে যে 1.5 ভোল্ট আছে, তাহলে এইখানে যে 1 ভোল্ট হারাই যাচ্ছে, এইটাই হচ্ছে কি এই দুই প্রান্তের বিভব পার্থক্য। বুঝাইতে পারছি? অথবা মনে করো তুমি এইখানে তুমি যদি আরেক দোকানে গিয়ে যদি হচ্ছে গিয়ে 20 টাকা দিয়ে একটা চা খাও, তাহলে দেখো আরো 20 টাকা হারাই যাচ্ছে, তাই না? এটা হচ্ছে চা খাওয়ার হারানো টাকা। বুঝাইতে পারছি? তারপর আরেক দোকান থেকে তুমি কি করলা? একটা জুস খাইলা 20 টাকা দিয়ে, তাহলে আরো 20 টাকা হারাই যাচ্ছে। এই যে প্রত্যেকটা পয়েন্টে যত করে হারাবে, ওইটা হচ্ছে ওই পয়েন্টের বিভব পার্থক্য। বুঝাইতে পারছি? আর টোটাল যে বিভব পার্থক্য এইভাবে আস্তে আস্তে হারাতে 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 সে হচ্ছে কি আবার হচ্ছে গিয়ে এই পয়েন্টে চলে আসবে। একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে যে তাহলে আমি কি বুঝলাম? যে এই যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কিন্তু ওই বিভব পার্থক্য থেকে কি হবে? বড় হবে। আশা করি বিভব পার্থক্য কি বা প্রান্তীয় বিভব কি জিনিস আর ইলেকট্রোমোটিভ ফোর্স কি জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা নেক্সট সামনে আগাবো। দেখো, এতক্ষণ আমরা যা শিখলাম, এখানে হচ্ছে তাদের পার্থক্যগুলো দেওয়া আছে, যে তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্যের। এখান থেকে এই স্লাইডটা দেখে নাও। তারপরে আসি অভ্যন্তরীণ রোধ। দেখো, কোষের ভিতরে এক ধরনের বৈশিষ্ট্য বা মনে করো এক ধরনের রোধ থাকার কারণে কোষের ভিতর দিয়ে যখন কারেন্টটা যায়, কোষ বলতে ব্যাটারি, তো তখন কি হয়? কিছু পরিমাণ বিভব হারায় যায়। সাধারণত যারা আদর্শ ব্যাটারি বা আদর্শ জেনারেটর, তাদের ভিতর কোনো বিভব হারায় না, মানে তাদের ভিতর কোনো অভ্যন্তরীণ বাধা থাকে না। কিন্তু কি হয়, বাস্তব জগতে যেমন যত ব্যাটারি আছে বা জেনারেটর আছে, তাদের মধ্যে কি আছে? এক ধরনের বাধা আছে বা রোধ আছে, যার ফলে ওইখানে কিছুটা বিভব হারিয়ে যায়। আর এই যে ব্যাটারি বা জেনারেটর বা এই যে উৎসের যে নিজস্ব যে রোধ, বিভব যে অভ্যন্তরীণ যে রোধ, এইটার কারণে বা ইন্টারনাল এই যে রেজিস্ট্যান্স, এইটার কারণে যতটুক বিভব এই ইসের মধ্যে, যন্ত্রের মধ্যে হারায় যায়, এইটাকে আমরা বলি হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এটাকে কি বলি? এটাকে বলি অভ্যন্তরীণ রোধ, বা আরেকটা নাম হচ্ছে হারানো ভোল্ট। হারানো ভোল্ট। ঠিক আছে? আচ্ছা, হারানো ভোল্ট কিভাবে বের করা হয়? হারানো ভোল্টকে যদি ভি প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, তাহলে প্রকাশ আই আর আইটা কি? দেখো, সবার ভিতর দিয়ে তো আই কারেন্ট যাবে, তাই তো? মানে আই বলতে বর্তনীর টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট। আর এই আরটা হচ্ছে ওই যে কোষের অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে? অভ্যন্তরীণ রোধ। একটা কথা মাথায় রাখবা, যে কোনো সার্কিটের যতটুক কারেন্ট বের হয়, পুরো সার্কিট ঘুরে ঠিক অতটুক কারেন্ট আবার হচ্ছে গিয়ে এই উৎসে ফেরত আসে। মানে উৎস থেকে যতটুক কারেন্ট বের হয়, পুরো উৎস ঘুরে আবার ওই ঠিক ততটুক কারেন্ট উৎসের মধ্যে ফেরত আসে। বুঝতে পারছি? তাহলে একটা কথা বলতো, আমরা ওহমের সূত্র পড়ছি না? ওহমের সূত্র দিয়ে আমরা পড়ছি যে হচ্ছে ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু আই আর। এটা তো আমরা পড়ছি, এটা তো সবাই জানি।
যে ভি ইকুয়াল টু হচ্ছে আই আই আর। এখন এই সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? দেখো এই সূত্রটা তুমি কোথায় অ্যাপ্লাই করবা বলো? আমি যদি এইখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি যদি দেখো এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বলো তো? এইখান থেকে আই পরিমাণ কারেন্ট বের হয়ে, রাস্তা যেহেতু একটাই, এই একটার ভিতর দিয়ে সেই পুরো আই পরিমাণ কারেন্ট যাবে। আই পরিমাণ কারেন্ট এর ভিতর দিয়ে যাচ্ছে। এখন এর রোধ কত? দেখো আর রোধ জানা আছে। তাহলে আমি যদি এর রোধ আর ওর কারেন্ট যদি গুণ করি, এই যে এইভাবে যদি গুণ করি, তাহলে আমি যেই বিভবটা পাবো, যেই বিভবটা পাবো সেই বিভবটাই এই প্রান্তীয় বিভব, মানে এই রোধের প্রান্তীয় বিভব। মানে ঠিক কতটুক পরিমাণ বিভব এইখানে হারাই যাচ্ছে। তার মানে একটা যন্ত্রের ভিতরে বা একটা হচ্ছে তড়িৎ উপাদানের ভিতর কতটুক বিভব হারাই যাবে বা খরচ হবে, সেটা বের করার জন্য আমরা কি করব? তার ভিতর দিয়ে কতটুক কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট এবং তার নিজস্ব যেই রোধ, সেই রোধটা গুণ করলেই আমি তার ভিতর কতটুক বিভব হারাই যাচ্ছে বা তার কতটুক প্রান্তীয় বিভব বা তার ওই যন্ত্রের দুই প্রান্তের বিভবের পার্থক্য কত, সেটা কিন্তু পাবো। বুঝতে পারছি? একইভাবে আমি যদি উৎসের ভিতরে কতটুকু বিভব হারাই যাচ্ছে সেটা যদি বের করতে চাই, তাহলে উৎসের ভিতরে কারেন্ট যাচ্ছে কি পরিমাণ, কারেন্ট ফেরত আসতেছে আই পরিমাণ, আর উৎসের ভিতরে রোধ কত, ছোট হাতের আর, এই যে অভ্যন্তরীণ রোধ, এই দুইটা গুণ করলে আমি যেই ভোল্টটা পাবো সেই ভোল্টটা হচ্ছে কি এই উৎসের ভিতরে হারানো ভোল্ট, উৎসের ভিতরের হারানো ভোল্ট, যেটাকে আমি ভি প্রাইম বলতে পারি আর এটাকে ভি বলতে পারি। একটা কথা মাথায় রাখবা, এইখান থেকে কারেন্ট বের হওয়ার পর এই পুরো রাস্তা ঘুরিয়ে মোট যত ভোল্ট হারাবে, সেই হারানো ভোল্টটা এই যে ইলেকট্রোমোটিভ ফোর্সের সমান হবে। ইলেকট্রোমোটিভ ফোর্সের কি হবে? সমান হবে। এখন দেখো তো কথার কথা, যে এই যে এর অভ্যন্তর হারাচ্ছে কি পরিমাণ? ভি আই পরিমাণ, আর এইখানে হারাচ্ছে কি পরিমাণ? ভি পরিমাণ। তার মানে এই যে ইটা হচ্ছে কার সমান হবে? টোটাল যতটুকু ভোল্ট হারাচ্ছে তার সমান। তাহলে এইখানে হারাচ্ছে ভি পরিমাণ আর এই উৎসের ভিতর হারাচ্ছে কি পরিমাণ? ভি প্রাইম পরিমাণ। এই যে দেখো ইকুয়াল টু ভি প্লাস ভি প্রাইম। এই ভিটার পরিচয় কি? এই ভিটা হচ্ছে ওই যে বাইরের রোধ বা যন্ত্রের ভিতর যেই বিভব হারাবে সেই বিভব, বা প্রান্তীয় বিভব। আর এই ভি এর পরিচয় কি? এই যে কোষের ভিতরে যেটা হারাচ্ছে সেইটা। এখন দেখো এখানে একটা রোধ আছে, সেই জন্য আমি শুধু একটাই প্রান্তীয় বিভব পাইছি। যদি আরো রোধ থাকতো তাহলে আরো মনে করো এখানে যদি আরেকটা রোধ থাকতো তাহলে তারও একটা প্রান্তীয় বিভব বের হইতো, এখানে যদি আরেকটা রোধ থাকতো তারও একটা প্রান্তীয় বিভব থাকতো। সবগুলো প্রান্তীয় বিভব আমি যদি যোগ করতাম এবং তার সাথে যদি অভ্যন্তরীণ বিভবটা যদি যোগ করতাম, তাহলে সবগুলো যোগ করার ফলে যেটা হইতো সেইটা এই যে বা ইলেকট্রোমোটিভ ফোর্স এর সমান হইতো। বুঝাইতে পারছি? যেমন দেখো একটা ব্যাটারির যদি এখানে 1.5 ভোল্ট লেখা থাকে, এই কথার মানে কি জানো? এই কথার মানে এই ব্যাটারির পজিটিভ প্রান্ত আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এই দুই প্রান্তের বিভবের পার্থক্য হচ্ছে 1.5 ভোল্ট। বুঝতে পারছি? তার মানে যেহেতু এটা প্লাস 1.5, এখানে যেহেতু প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, তার মানে এই পজিটিভ প্রান্তের ভোল্টের মান হচ্ছে প্লাস 1.5 আর নেগেটিভ প্রান্তের বিভব হচ্ছে কত? 0। তাহলে পজিটিভটা উচ্চ বিভবের প্রান্ত আর নেগেটিভটা কি? নিম্ন বিভব প্রান্ত। বোঝা গেল? তাহলে দুইটার পার্থক্য বিয়োগ করলে কত হবে? 1.5 ভোল্ট হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো এই হচ্ছে কথাবার্তা। তো এইখান থেকে এই যে ইকুয়াল টু ভি প্লাস আই ভি, এই যে আই ভি ভি প্লাস ভি প্রাইম, ইকুয়াল টু ভি প্লাস ভি প্রাইম, এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। ক্যালকুলেশন করলে, আচ্ছা ক্যালকুলেশন করার আগে আরেকটা জিনিস বলি, তাহলে এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে দেখো তো এই সার্কিটের ভিতর দিয়ে টোটাল কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আমি যদি সেটা মাপতে চাই তাহলে কিভাবে মাপবো বলো তো? আই ইকুয়াল টু কত? আমরা কি জানি? ওহমের সূত্র আই ইকুয়াল টু কত? ভি ভাগ আর, তাই তো? তো আমি যেহেতু এই টোটাল সার্কিটের কারেন্ট বের করব, তাহলে এই যে ভি, এইখানে ভি বলতে আমি কোন ভি বসাবো বলো তো? এইখানে ভি বলতে আমি এই সার্কিটের টোটাল যে বিভব সেটা বসাবো। তাহলে সার্কিটের টোটাল বিভব কত বলো তো? এই যে ব্যাটারির যে বিভব সেইটাই হচ্ছে টোটাল বিভব না? ব্যাটারির বিভবকে কি বলে? তড়িৎচালক শক্তি বলে, বলে। তার মানে এইখানে টোটাল কারেন্ট বের করার ক্ষেত্রে আমি যে টোটাল বিভবটা বসাবো সেটা হচ্ছে আর টোটাল এইখানে হচ্ছে টোটাল রোধ। তাহলে এখানে বলো তো টোটাল রোধ কত আছে? এইখানে আছে হচ্ছে আর এইখানে আছে আর, তাহলে দুইটা যোগ করলে হচ্ছে এইটা পাওয়া যাবে টোটাল রোধ। এখন দেখো তো এখানে যদি আরো অনেকগুলো রোধ থাকতো তাহলে সবগুলো মিলিয়ে আমি একটা কি বের করতাম? তুল্য রোধ বের করতাম। ওই তুল্য রোধটা এইখানে বসাতাম। বুঝাইতে পারছি? তাহলে তুল্য রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ দুইটা যোগ করলে আমি টোটাল রোধ পাইতাম।
তার ফলে আমি কি পাইতাম, টোটাল কারেন্ট পাইতাম। এখন তুমি যদি আর আর গুণ করো তাহলে কি হবে বলো তো, ই ইকুয়াল টু কত হবে, আই আর প্লাস হচ্ছে আই আর, সরি। তাহলে এখন দেখো তো এই যে ই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আই আর মানে কি, এই যে ভি, আর এই যে ছোট হাতের আই, এই যে আই আর, এই যে আই ছোট হাতের আর মানে এই যে অভ্যন্তরীণ রোধ, এটা কত ছিল, ভি প্রাইম। এই যে দেখো ই ইকুয়াল টু ভি প্লাস ভি প্রাইম, এই যে দেখো এটা এইটা মিলছে, যে বাইরে যত বিভব হারাবে সেটা হচ্ছে তড়িৎচালক শক্তির, মোট তড়িৎচালক শক্তির কি সমান। বুঝতে পারছি? এই যে দেখো এই এই যে আর ই কিউ, ই কিউ দিয়ে বুঝাইছি যে এটা হচ্ছে যখন অনেকগুলো রোধ থাকবে তখন তো এখানে তুল্য রোধ বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই প্রশ্নের উত্তর দাও, কখন একটা কোষের প্রান্তীয় বিভব তার তড়িৎচালক শক্তির সমান হবে? হ্যাঁ, মানে ই ইকুয়াল টু ভি হবে কখন? হ্যাঁ, ই ইকুয়াল টু কি, ই ইকুয়াল টু ভি হবে কখন, সরি, ই ইকুয়াল টু ভি হবে কখন, তোমরাই বলো, ই ইকুয়াল টু ভি হবে কখন বলো তো, সহজ হিসাব, ই ইকুয়াল টু ভি হবে কখন, যখন এই যে অভ্যন্তরীণ রোধ, দেখো তো এই অভ্যন্তরীণ রোধ যদি জিরো হয় তাহলে এই অংশটুকু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না, তাহলে কি থাকবে, ই ইকুয়াল টু আই আর থাকবে না, আই আর মানে কি, আই আর মানে এই আই আর মানে কি ভি না, তার মানে তখন ই ইকুয়াল টু ভি হবে কখন, যখন রোধটা কি হবে, রোধটা যখন জিরো হবে। এই দেখো ভি ইকুয়াল টু, এই যে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, ওই তো একই কথা। তাহলে এই আরটা যদি কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তাহলে মানে আদর্শ কোষের ক্ষেত্রে আরটা জিরো হয়, ঠিক আছে, আদর্শ কোষ তো আর বাস্তবে পাওয়া যায় না, তখন কি হয়, ভি ইকুয়াল টু কি হবে, ই হবে। ওকে, আরেকটা ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ, সরি, আরেকটা ক্ষেত্রে ভি ইকুয়াল টু ই হয়, সেটা হচ্ছে যদি এই কারেন্ট আই জিরো হয়, কিন্তু ওইটা তো কারেন্ট আই দিলে তো সার্কিট থাকে, মানে আই যদি একদম সুইচ অফ করে দেওয়া হয় তখন তো আর কারেন্ট থাকে না, তখন তো আর হচ্ছে এইসব হিসাব আসবে না, ওইটা আর লাগবে না। মূলত হচ্ছে যখন আর জিরো হয় তখন হচ্ছে গিয়ে বিভবটা এই তড়িৎচালক শক্তির সমান হয়, এটা শুধু মনে রাখতে হবে, মানে প্রান্তীয় বিভব। তাহলে আজকে কি কি শিখলাম, তড়িৎচালক শক্তি, উৎসটা যেই শক্তি সার্কিটে প্রদান করে সেইটা, বিভব পার্থক্য, কোন একটা অংশে যতটুকু খরচ হয় সেইটা, অভ্যন্তরীণ রোধ, উৎসের ভিতরে যেই বাধা থাকে সেইটা, হারানো ভোল্ট, অভ্যন্তরীণ রোধের কারণে যেই উৎস ভিতরে যেই বিভবটা নষ্ট করে সেইটা, হ্যাঁ, বা হারায় ফেলে সেইটা, আর এই যে মূল সম্পর্ক কি, ইকুয়াল টু ভি প্লাস আই আর।